আপনার মার ব্যাপারে আমরা তেমন কিছু শুনিনি। এত মাটির মানুষ ছিলেন যে কোনোদিন কারোর সাথে গলা চড়িয়ে কথা বলেছেন আমার মনে পড়ে না। আপনাদেরকে বড় করার ব্যাপারে আপনার মায়ের ভূমিকা কেমন ছিল? মায়ের কাছ থেকে কি শিখেছেন? কেমন দেখেছেন? এই অধ্যাপকগুলো আমাদের কোনোদিনই এই অবস্থানে আসতে পারতেন না যদি আমার মায়ের মতো একজন সহধর্মিণী না পেতেন। আমার আপনার মা জীবনে মা মায়ের যখন আপনি সেবা যত্ন করছিলেন ওনার বৃদ্ধা অবস্থায়, তখনই তো আপনি আবার গুমও হয়ে যান, তাই তো? আপনার মার ব্যাপারে আমরা তেমন কিছু শুনিনি। আপনি কি সংক্ষেপে ৫ মিনিটের মধ্যে আপনার মা কেমন মানুষ ছিলেন? উনি আপনার বাবা তো অনেক ব্যস্ত থাকার কথা, যে এরকম ঘটনাবহুল জীবন এবং দায়িত্ব। আপনাদেরকে বড় করার ব্যাপারে আপনার মায়ের ভূমিকা কেমন ছিল? মায়ের কাছ থেকে কি শিখেছেন? কেমন দেখেছেন? আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন কাইন্ডলি? আমি বন্দি অবস্থার মাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম ১০০ লাইনের। আচ্ছা, টাইটেল ছিল এমন মা কেউ পাবে না। সবার আচ্ছা। কাছে যার যার মা অতি প্রিয়, যে একটা ব্যতিক্রম থাকতে পারে। আমার মা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ছিলেন। আমি যেই কথাটা খুব দৃঢ়তার সাথে বলি, যে অধ্যাপক গোলাম আজমকে সারা বিশ্ব চিনে, কোটি কোটি মানুষ ভালোবাসে হুম, হুম। এবং যার জন্য জীবন দেওয়ার জন্য অসংখ্য মানুষ প্রস্তুত, জি। এই অধ্যাপক গোলাম আজম কোনোদিনই এই অবস্থানে আসতে পারতেন না যদি আমার মায়ের মতো একজন সহধর্মিণী না পেতেন। আমার মা হজরত আমাদের নবীজি দেখেন, ওনার জীবনের নবতী জীবনের প্রথমে ছিলেন বিবি খাদিজা হুম, হুম। এবং শেষ জীবনে ছিলেন মা আয়েশা। এই দুইজন যে ভূমিকা পালন করেছে ওনার নবীদের জীবনে, এত গুরুত্বপূর্ণ ভূমিকা অন্য কোনো স্ত্রী পালন করেননি। আমার মা এই দুইজনের ভূমিকাই পালন করেছেন সারা জীবন। আমার বাবার এই যে তার রাজনীতিতে ভূমিকা, দেশে গণতন্ত্রের ভূমিকা, ইসলামী আন্দোলনের ভূমিকা এবং পারিবারিক ভাবে ওনার যে বৃহত্তর পরিসরের ভূমিকা, এগুলো কোনোদিনই সম্ভব হতো না আমার মায়ের মতো যদি একজন নীরব সাধক মহিষী নারী ওনার সমস্ত কাজে নীরব সমর্থন দিয়ে না যেতেন। এটা করতে গিয়ে আমার মা ১৯ বছর বয়স ওনার বিয়ে হয়। ১৯ বছর পুরো হওয়ার ৩ দিন আগে ওনার বিয়ে হয় এবং উনি তখন একান্নবর্তী পরিবারের বড় বউ হিসাবে আমাদের এখানে এসেছেন। ওখানে ৬৮ বছর এখানে সংসার করে গেছেন। ৬৩ বছর ওনাদের দাম্পত্য জীবন ছিল। আমার মা এই ১৯ বছর বয়সে এখানে ৫০-৬০ জন লোকের রান্না হতো এক এক বেলা, এই সংসার সামাল দিয়েছেন। আমার বাবা, আমরা ঘুম থেকে ওঠার আগে চলে যেতেন, আমরা ঘুমানোর পরে বাবা ফিরতেন। আমার মা একা ১৩ বছর বিয়ের মাথায়, সরি ১৩ বছর, হ্যাঁ ১৩ বছর বিয়ের মাথায় আমার মা ৬ সন্তানের মা। ১৩ বছর না, ভুল বলেছি, ১৫ বছর, ১৫ বছর বিয়েতে ৬ সন্তানের মা, একান্নবর্তী পরিবারের বড় স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর ননদ, চাচাতো দেবর ননদ ভাসুর, তাদের সংসার, এই সব কিছু রান্না একসাথে হতো। আমার দাদা পরিচালনায়, দাদা এগুলো সব ফান্ডিং করতে, দাদা পরিচালনা করতেন, আমার মা এগুলো সমস্ত তদারকি করতেন, রান্না বান্না থেকে শুরু করে। আমার এখনো চোখে ভাসে, তখন তো গ্যাস ছিল না, লাকড়ি চুলায় মানে ফু জি। দিয়ে দিয়ে লাকড়ি জ্বালাচ্ছে, চোখ মুখ দিয়ে পানি পড়ছে, ওই অবস্থায় একটা করে ছেলে গোসল করাচ্ছে, আবার যাচ্ছে কাজ করছে, আবার একটা গোসল করাচ্ছে। আমাদের কাজের নিয়ে কোলে নিয়ে লোক, মানে বেড়ানোর মতো কাজের লোক ছিল, হয়তো কখনো কখনো খাইয়ে দিয়েছে। এত কিছু করে আমাদেরকে যে আমার মা মানুষ করছে, ওনার নিজের আচার আচরণ চাল চলন দিয়ে সবার সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এখানে আমাদের জন্মের আগে যারা কাজ করে গেছে তারা এখনো, আমার যতদিন আমার মা জীবিত ছিল তারা আসতো প্রতি বছর আমার মার কাছে সাহায্য পেত এবং উনি সবার কাছে এত প্রিয় ছিলেন যে একটা মানুষ আমার মনে হয় না পৃথিবীতে ওনার বিরুদ্ধে কোনো ক্ষোভ ছিল। উনি একটা মাটির মানুষ বলতে যা বোঝায়, দুইজনই ছিলেন মাটির মানুষ। আমার মা ছিলেন অতুলনীয়। আমার বাবাকে একবার জিজ্ঞাসা করেছিল হুম, হুম। একজন যে মানুষের তো দাম্পত্য জীবনে অনেক ভুল বুঝাবুঝি হয়, মনোমালিন্য হয়, আপনাদের কখনো হয়নি? আমার জি। সামনে না, আমি পরে শুনেছি আর কি। আমার মা বলেছেন যে, তো আব্বা জবাব দিয়েছিলেন যে হ্যাঁ আমি প্রস্তাব করে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো আমার মা আচ্ছা। আমার বাবার কথার উপরে কোনোদিন একটা কথা বলতেন না উনি, যত কষ্টই হতো। আপনার এবং এই যে বাবা সকল, মা কি বুঝতে পারতেন আপনার বাবা যে এত একটা ব্যাপক রোল আছে, এই যে পুরা দেশ, উনি তো আমাদের মানে দেশের যেহেতু বাইরে সংসার দেখতে হতো, সংসার দেখতে হতো দেখে উনি বৃহত্তর পরিষদের সাংগঠনিক দায়িত্বটা পালন না করলো। উনি আমাদের এই স্থানীয় এলাকার উনি সভানেত্রী ছিলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্থানীয় সংগঠনের এই স্থানীয় যে ইউনিট, এটার উনি সভানেত্রী ছিলেন দীর্ঘদিন। মানে আপনি এবং বলছিলেন যে আপনার মা মা কখনো আপনার বাবার কোনো মতের বিরুদ্ধে কোনো অবস্থান নিতেন না, এ ধরনের একটা কথা বলছিলেন, তাই তো? না, আমার কাছে শুনেছি যে আমার বড় ভাই তখন 9-10-এ পড়ে, 60-এর দশকের শেষের দিকের কথা। তখন আম্মা বললেন যে আমি তোমার আব্বাকে একদিন বললাম যে আমি তো এই সব 6 সন্তানের সংসার সবকিছু নিয়ে আমি হাঁপিয়ে উঠছি,
আমি তো আপনি এখন ছেলে দুটো বড় হয়েছে, তো আপনি একটু এই বড় ছেলে দুটাকে অন্তত ইংলিশ আর অঙ্কটা যদি একটু দেখতে পারেন তাহলে তো কিছুটা পারা জি যায়। জি 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 আমার মনে আছে ছোটবেলায় আব্বা ওই রাত্রেবেলা যখন আসতেন, আব্বা ইংলিশ ট্রান্সলেশন দেখতেন, অঙ্ক দেখতে পারতেন, ইংলিশ ট্রান্সলেশন আগের দিন দিতেন, পরের দিন ওগুলো আবার কে কি লিখেছে বলো কারেক্ট করতেন, আবার গ্রামের কেন এটা এলো এরকম হলো। তো এর বেশি আব্বা কিছু দেখেননি। আম্মা বললেন তোমার আব্বা খালি আমাকে বললো দেখো আমি এগুলি কাজ করতে গিয়ে তোমার উপরে যে বোঝাটা আসতেছে এটা সব আমার কাজের সব তুমিও পাবা, কারণ তুমি আমার লোডটা সামাল দিচ্ছ। তো তুমি কি চাও না যে আমরা ভেস্টে জি জি একসাথে জি জি থাকি? আম্মা বললেন যে তোমার আব্বা এই কথাটা বলার পর থেকে আমি ওনাকে আর কোনোদিন করতে করিনি। এবং আমি নিশ্চিত আল্লাহ কোরআন হাদিসের আলোকে যে আল্লাহ ওনার দুইজনে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে একত্রে বসবাস করছেন, ওনাদের আত্মা জান্নাতুল একত্রে বসবাস করবে ইনশাআল্লাহ। তো আমার মা এত মাটির মানুষ ছিলেন যে কোনোদিন কারোর সাথে গলা চড়িয়ে কথা বলেছেন আমার মনে পড়ে না। কাজের লোক তো বিরক্ত হয়ে অনেক সময়, এত বড় সংসারে এত ঝামেলা, মানুষ তো কাজের চাপে অনেক সময় বিরক্ত হয়। একবার দুবার হয়তো উনি বিরক্ত হয়েছেন, জি ওনার সাথে যে কেউ দুর্ব্যবহার করেছে উনি কোনোদিন পাল্টা জবাব দেননি। আমি নিজে আমার চোখে ভাসে উনি একা একা বসে বসে কাঁদছেন, কিন্তু প্রতিবাদ করে ঝগড়াঝাটি করা হুম উনি হুম কিছু করেন। এই জন্য আমার দাদা দাদির কাছে উনি খুব প্রিয় ছিলেন। পুরো বৃহত্তর ফ্যামিলির সবার উনি একদম একটা বট বৃক্ষর মতো সবার কাছে ছিলেন উনি। আমার বাবা ছিলেন একটা পুরুষ হিসেবে, নারী হিসেবে আমার মা। এবং ওনার গুণ বলে ধৈর্য, জি সহনশীলতা, কষ্ট, সবাইকে ভালোটা খাবার দিয়ে উনি সবচেয়ে খারাপটা খাবেন, সবাইকে পেট ভরে খাওয়ার পরে উনি থাকলে খাবেন, না খালে খাবেন না। মানে ওনার মতো ত্যাগী হুম 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 আমি তো সবার ফ্যামিলি দেখিনি, যতটুকুই দেখেছি আমার মায়ের কোনো তুলনা হয় না। উনি উনি স্বামীর সন্তুষ্টির জন্য এবং স্বামী দিনের কাজ করতে গিয়ে যে উনি ত্যাগ স্বীকার করেছেন, পুরো ফ্যামিলির লোড সামলেছেন। আমরা 6টা ভাইকে উনি একা মানুষ করেছেন, এবং আমরা 6টা ভাই আল্লাহর মধ্যে হুম হুম যদি বলে যে তোমার কলিজাটা ছিঁড়ে দাও আমি খাবো, আমরা 6টা ভাই ইনশাল্লাহ দিই। হুম। আমাদের মায়ের ধরে এরকম আব্বাকে জি আমাদের জি জি সবাই দুঃখজনক হলো এই মা জি ইন্তেকাল করলেন, একটা ছেলের লাশ নামাতে পারেনি। এই জালিমরা আমার বড় 5 ভাইকে আসতে দেয়, আর আমাকে তো আটকে রেখেছে। আমার তো জানার সুযোগ ছিল না, ওরা তো জেনেছেন। 5 ভাই একসাথে শেয়ার করার সুযোগ ছিল, আমার তো জানানোর সুযোগ ছিল না। তো আমার মায়ের আমি অন্ধের লাঠি ছিলাম। ছোটবেলা থেকে আমি মায়ের সাথে খুব গা লেগে লেগে থাকতাম। আমার ক্লাস 9-এ থাকতাম আমি মায়ের গায়ে পা উঠিয়ে শুয়েছি, আমার মনে আছে। আমার যখন বন্দির আগে হুম হুম দিয়েও আমার আব্বা যখন অক্টোবর 2014-তে মারা গেলেন, আর তার প্রায় 2 বছর পরে আমাকে নিয়ে গেলেন 10 মাস। অধিকাংশ দিনে আমার মা রাতে ঘুমাতেন না, মা পাশে শুয়ে শুয়ে মা গায়ে হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে ঘুম পাড়াতাম। আর আমার মা ছিল, আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিল। আমার সারা জীবনের যত অর্জন বলেন, আমার যত সফলতা বলেন, এসব কিছুর পেছনে আমার মায়ের উৎসাহ, উদ্দীপনার প্রেরণা। আমার সবসময় আমার যত কষ্ট, মায়ের চিঠি, মায়ের মুখের কথা এমন সুন্দরভাবে উনি আমাদের বোঝাতেন, এমন সুন্দরভাবে বলতেন যে নিমিষে কষ্ট দূর হয়ে যেত। এবং উনি এই যে আমি মনে করেন ডিগ্রি পরীক্ষায় চিটাগাং ইউনিভার্সিটির আন্ডারে আমি মিলিটারি একাডেমিতে হুম থাকতে আমাদের বলেছে আপনার ডিগ্রি পরীক্ষা আমাদের বাধ্যতামূলক। তো আমি হুম তো হুম এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত ইন বিটুইন ও লেভেল সব সায়েন্সে পড়েছি। একাডেমিতে গিয়ে আমি হুম আর্টস হুম নিলাম যে আমি আর সায়েন্স পড়বো না, আমার কষ্ট লাগে। তো জি আর্টসে তো ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়া ভেরি ডিফিকাল্ট। তো হুম হুম 58%, 59% এরকম পাচ্ছি, কিন্তু ফার্স্ট ক্লাস মার্ক পাই না। ফাইনাল পরীক্ষার আগে ছুটিতে যখন এসেছিলাম আমি আম্মাকে বললাম যে আম্মা দোয়া করো যেন একটা ফার্স্ট ক্লাস পাই, সব দিকে ফার্স্ট হলে এটাতে ফার্স্ট ক্লাসটা না পেলে আমার মনটা খুব খারাপ হবে, তুমি দোয়া করো। হুম হুম আম্মা তখন আমাকে মনে আছে একটা কলম দিলেন আমাকে, শেফার্স, আগেকার আমার তো বল পেন ছিল না, তখন ফাউন্টেন পেন ছিল। শেফার্স কলম দিলেন হুম হুম এবং বললেন যে তুমি এটা যে লেখা প্র্যাকটিস করবা, পেলিকেন কালি দিয়ে লিখবা, লেখাটা সুন্দর হবে। পরীক্ষার আগে বলে যেন হলে যাওয়ার সময় দোয়া পড়বা, হলে গিয়ে পরীক্ষা এই দোয়া পড়বা, প্রশ্ন দেখে আগে পুরোটা প্রশ্ন পড়ে নিবা, প্রথমে অ্যান্সার শুরু করবা, হুম যেগুলি হুম ভালো পারো বলে আগে উত্তর দিবা, এগুলো কিছু গাইডলাইন দিলেন। আর বললেন যে তোমার পরীক্ষার রুটিন পেলে আমাদেরকে জানাবা, আমি আর তোমার আব্বা মিলে তাহাজ্জুদের নামাজে দোয়া করবো, আর পরীক্ষা কখন যখন শুরু হয় ওটা বলবা, যদি পারি ওই সময় আমি নামাজ পড়ে দোয়া করবো। আচ্ছা 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 আমি কোনোদিন আম্মুকে জিজ্ঞাসা করিনি, তখন আফসোস লাগে কেন জিজ্ঞাসা করিনি। তো আমি বিশ্বাস করেন পরীক্ষার হলের মধ্যে আমার এখনো অবিশ্বাস লাগে, আমার মনে হচ্ছে যে আমি বই দেখে দেখে লিখছি, এখন ঠিকভাবে আমার চোখের সামনে বই ভাসতো। আচ্ছা আমার মনে হয় যে, আচ্ছা হয়তোবা আপনার আম্মার দোয়াগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন আর কি। এবং আমার মনে হয় যে আম্মা তখন এখানে হয়তো যারা আমাদের বসেই দোয়া করছে। আর বাংলাদেশে এটা আছে কিনা জানি না। আম, আমি কিন্তু আল্লাহ ডিগ্রি পরীক্ষা আর্টস গ্রুপ থেকে কিন্তু আল্লাহ আমাকে কম্বাইন্ড মেরিট ফার্স্ট ক্লাস পাস করে গোল্ড দিয়েছেন আমাকে, তোমার মায়ের দোয়া। আচ্ছা
আচ্ছা। এবং আমার যত হতাশা, যত কষ্ট সব সময় আমি মায়ের সাথে শেয়ার করতাম। আমার যত গল্প আমার মায়ের সাথে ছোটবেলা থেকে আমি মায়ের যত কাজ সেলাই করতেন মা, কোথা থেকে ববিনের সেলাই সুই ঢুকে যেতাম মা, ছোট ভাইদের দুধের বোতল কাজের মেয়েকে ধুতে দিত না, মা নিজে দিত না, আমি মা কষ্ট লাঘব করার জন্য ধুতে যেতাম। আমার যত বাইরের কাজ, মার্কেটে যাওয়ার কাজ সব আমি করতাম, ডাক্তারে নিয়ে যাওয়ার কাজ আমি করতাম। আমি ক্যান্টনমেন্টে চাকরি করার অবস্থা আমার ভাইরা থাকতো, ইমার্জেন্সি না হলে আমার সমস্ত কাজ আমার জন্য বিয়ে রাখতেন। আর আমি ছুটিতে থাকতে সারাক্ষণ মার সাথেই থাকতাম। এই বাসায় বন্দি আপনার বন্দি হওয়ার আগে বাসায় যখন সারাক্ষণ মার সাথেই থাকতাম, ওই মার সাথে গল্প করতাম। মার সবকিছু আমি দেখতাম। মা তো বাবা মারা যাওয়ার পরে আমার হাত পা টিপে দেওয়া, মা প্রায় লোকমা খাইয়ে দিত, তো খেতে পারতেন না। মাথা মালিশ করে দেওয়া, আপনার তেল মালিশ করে দেওয়া, লোশন লাগানো, আপনার ওষুধ খাওয়ানো, প্রেশার মেপে দেওয়া, এসব আমি করতাম। মানে আমার আপনার মা জীবনে মা মায়ের যখন আপনি সেবা যত্ন করছিলেন ওনার বৃদ্ধ অবস্থায়, তখনই তো আপনি আবার গুমও হয়ে যান, তাই তো? জি, জি, হ্যাঁ। আমার এটাই সবচেয়ে বড় কষ্ট। আমাকে জেনারেল ওয়াকার বলেছে, "স্যার আপনি ওদেরকে এই জেনারেলগুলোকে মাফ করে দেন ডিজিএফআই গুলোকে।" আমাকে বলেছিল। আমি বললাম, "তুমি আমার মরা মাকে ফিরিয়ে দাও। মাফ করে দাও। তুমি আমার মায়ের চোখের এক ফোঁটা পানি ফেরত দিতে পারবা?" তা আমার মা যদি বেঁচে থাকতো, আমি হয়তো মাফ করে দিতাম।